দেখছেন রিপাবলিক বাংলা। আমি বিশাখা রয়েছি আপনাদের সঙ্গে এবং শুরু করছি বাংলার প্রাইম টাইম। আজ আমার ব্যাকগ্রাউন্ডে যে ছবি দেখতে পাচ্ছেন তা থেকে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে আজ বাংলার প্রাইম টাইমে আমাদের টপিক কি। বাংলার প্রাইম টাইমে বিশাখার সঙ্গে আমি ঈশান দেব রয়েছি। কি দেখাবো আজ বাংলার প্রাইম টাইমে? বাংলার প্রাইম টাইমে যে ছবি প্রথমেই বিশাখা দেখালো, গঙ্গাসাগর মেলা জমজমাট, একেবারে চকচকে উজ্জ্বল ছবি, আলোয় ভরপুর গোটা সাগর দ্বীপ, যেন এক অভূতপূর্ব মেলার ছবি বিশাখা দেখালো। সেই গঙ্গাসাগর মেলা, যে গঙ্গাসাগর মেলা বছরের পর বছর আমরা দেখে আসছি, সেই গঙ্গাসাগরের আকাশে উদ্বেগের কালো মেঘ কি ঘনিয়ে উঠছে, আজকে সেই নিয়েই বিশদে আপনাদের জানাবো। কেন উদ্বেগের কালো মেঘের কথা বলছি? তার কারণ, যে গঙ্গাসাগর মেলাকে ভারতের দুটো সবচেয়ে বড় মেলার একটা বলে মনে করা হয়, অর্থাৎ কুম্ভ মেলা আর এই সাগর সঙ্গমের মেলা, মকর সংক্রান্তি যে দিনকে, মকর সংক্রান্তির দিনকে সনাতন শাস্ত্র মতে বছরের সবচেয়ে পবিত্র দিনগুলোর অন্যতম মনে করা হয়। আর সেই দিন গঙ্গাসাগরের এই সঙ্গমে পুণ্য স্নান করলে অর্ধেক পুণ্য জীবনের লাভ হয়ে যায়, এমনটাও অনেকে বিশ্বাস করেন। ইতিমধ্যেই এবছর ৪৫ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগর সঙ্গমে এসে হাজির হয়েছেন, কিন্তু তারপরেও উদ্বেগের কালো মেঘ থাকছে। এই ছবিটা হয়তো দেখতে পাচ্ছেন, চকচকে উজ্জ্বল ছবি, আলোয় ভরপুর ছবি, বিরাট মেলার ছবি, ৪৫ লক্ষ পুণ্যার্থীর আগমনের ছবি, কিন্তু এটা তো এবছরের। আগামী বছর কি হবে? মেলাটা ওইভাবে হবে তো? গঙ্গাসাগর মেলা আয়োজিত হয় যে কপিল মুনির আশ্রমকে ঘিরে, সেই গোটা মেলার ভরকেন্দ্র কপিল মুনির আশ্রম, সেই আশ্রমটা এখন যেখানে আছে সেখানে থাকতে পারবে তো? কেন এই প্রশ্ন তুলছি? আমার সহকর্মী বিশাখা সরেজমিনে আপনাদের বুঝিয়ে দেবে যে পরিস্থিতিটা ওখানে কি, আর উদ্বেগের কালো মেঘটা ঘনিয়ে উঠছে বলে আমাদের কেন মনে হচ্ছে। দেখে নিন। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার ঠিক পেছনেই রয়েছে কপিল মুনির আশ্রম, আমার পেছনেই, আর আমার সামনে সাগর। এই যে সাগর, সেই সাগর কি কোনো রকমভাবে ভ্রুকুটি তৈরি করছে, বিপদের ভ্রুকুটি, অশনি সংকেত কি ধেয়ে আসছে কপিল মুনির আশ্রমের জন্য, যার জন্য গঙ্গাসাগর, যে গঙ্গাসাগরকে ঘিরে একটা প্রবাদ রয়েছে যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, সেই গঙ্গাসাগরে দিনের পর দিন, যখন বছরের পর বছর এত মানুষের আনাগোনা হয়, ভক্ত সমাগম হয়, সেই কপিল মুনির আশ্রম আদৌ থাকবে তো? কারণ ইতিমধ্যেই আমরা জানি যে ভূতত্ত্ববিদদের তরফ থেকে এই আশঙ্কার কথা আগেও বলা হয়েছিল যে সাগর এগিয়ে আসছে, পাড় ভাঙছে এবং সমুদ্র গর্ভে কোথাও গিয়ে চলে যাবে না তো কপিল মুনির আশ্রম, আমাদের সাধের কপিল মুনির আশ্রম, যে কপিল মুনির আশ্রমকে ঘিরে এত মানুষের আনাগোনায় মকর সংক্রান্তির আগে পুণ্য স্নানের জন্য। গঙ্গাসাগর মেলা, সেই কপিল মুনির আশ্রম, মানুষের আনাগোনা, সনাতন যে আমাদের ঐতিহ্য, সেই ঐতিহ্য কোথাও গিয়ে তার জন্য অশনি সংকেত তৈরি হচ্ছে না তো? কারণ ইতিমধ্যেই আমরা জানি গত বছর পর্যন্ত, যেটা হিসেব বলছে, যেটা পরিসংখ্যান বলছে, যে গত বছর পর্যন্ত এই সাগর কপিল মুনির আশ্রম থেকে ছিল ১০০০ কিলোমিটার দূরে। আর এক বছরের মধ্যে, এক বছর অর্থাৎ এখন, সেই দূরত্বটা গিয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ সাগর থেকে কপিল মুনির আশ্রমের দূরত্বটা গিয়ে কোথায় দাঁড়িয়েছে? মাত্র ৪৫০ মিটার। অর্থাৎ সাগরের চর ভাঙতে ভাঙতে আজকে ৪৫০ মিটার দূরে রয়েছে সাগর, আর তার থেকে ৪৫০ মিটার দূরে রয়েছে কপিল মুনির আশ্রম। অর্থাৎ এই যে ভাবনাটা, যে একটা বিপদ সংকেত যেটা দেওয়া হয়েছিল বিশেষজ্ঞদের তরফ থেকে, যে এবার কিন্তু কোথাও গিয়ে সত্যি একটা বিপদের একেবারে সংকেত রয়েছে, একটা বার্তা রয়েছে যে এবার হয়তো সাগরের জল গ্রাস করবে কপিল মুনির আশ্রমকে। এই যে এত মানুষের সমাগম, এত উৎসবের আবহ, তার মধ্যে কোথাও গিয়ে জল, সাগর গ্রাস করবে না তো আমাদের সাধের কপিল মুনির আশ্রমকে? সেই জায়গা থেকেই একটা কথা ভাবতে হচ্ছে, এবছরে যে আমরা দেখতে পাচ্ছি এই সাগরের মেলা, গঙ্গাসাগরের মেলা, এত মানুষের ভিড়, পরের বছর এই কপিল মুনির আশ্রমকে ঘিরে সেই মেলা, গঙ্গাসাগরের পুণ্য স্নান, কপিল মুনির আশ্রম, সবকিছু থাকবে তো? একদিকে কপিল মুনির আশ্রম, আরেকদিকে সাগরের ক্রমশ কাছে আসতে থাকা তটরেখা। দেখলেন বিশাখা আপনাদের দেখালো যে কপিল মুনির আশ্রম থেকে এখন সাগরের জলের যে সীমানা, সেই সীমানাটা কতটা ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে। কপিল মুনির আশ্রম থেকে এক বছর আগেও ১ কিলোমিটার দূরে ছিল জলের সীমানা, সেটা জল এগোতে 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 এখন দেখা যাচ্ছে কপিল মুনির আশ্রম থেকে ৪৫০ মিটারের মধ্যে সাগর চলে এসেছে।
এইভাবে যদি জলভাগ এগোতে থাকে গঙ্গাসাগরে, তাহলে আগামী বছর বা তার পরের বছর কপিল মুনির আশ্রম ওখানে থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় দেখা দিচ্ছে। আশঙ্কার মেঘ দানা বাঁধছে। আশঙ্কার মেঘ কেন দানা বাঁধছে? যদি কপিল মুনির আশ্রম ওখানে না থাকে, যদি জল আবার ওই আশ্রমকে গ্রাস করে, তাহলে কি হবে? কি হবে সেটা এবারের ছবিগুলো দেখলে বুঝতে পারবেন। গঙ্গাসাগর, আমি পরপর পিসিআরকে বলবো একটু কয়েকটা ছবি দেখাতে। গঙ্গাসাগর মেলাকে ঘিরে ঠিক কী ধরনের আবেগ, শ্রদ্ধা এবং ভক্তির ঢল নামে প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে সেই ছবি। এইটা তো গঙ্গাসাগরের ছবি দেখতে পাচ্ছেন, রাতের ছবি। কিভাবে একটা জমজমাট শহরের মতো, বিশাল শহরের মতো, গঙ্গাসাগর কোথায় অবস্থানটা নিশ্চয়ই অনেকেই জানেন। গঙ্গাসাগর কিন্তু একদম পশ্চিমবঙ্গের শেষ প্রান্তের শেষ দ্বীপটা, পশ্চিমবঙ্গের যে বদ্বীপ অঞ্চল, সেই বদ্বীপ অঞ্চলের একদম শেষ দ্বীপটা হচ্ছে গঙ্গাসাগর। সেইখানে এই যে আলোর মেলা বসে গিয়েছে, জমজমাট একটা মেট্রোপলিটন সিটির মতন চেহারা নিয়েছে, সেই ছবিটা দেখুন। এই হচ্ছে গঙ্গাসাগর, একটা মকর সংক্রান্তির মেলাকে ঘিরে এই রকম। এটা এই রাত্রিবেলা যদি দেখেন, তাহলে এটা গঙ্গাসাগর নাকি এটা উজ্জয়িনীতে মহাকালের শহর নাকি বারাণসী, এইভাবে দেখে কি বুঝতে পারছেন? গঙ্গাসাগর এইভাবেই সেজে ওঠে মকর সংক্রান্তির এই মেলাকে ঘিরে। ৪৫ লক্ষ পুণ্যার্থী এই বছর ইতিমধ্যেই চলে এসেছেন গঙ্গাসাগরে। আরও একটা ছবি দেখাবো। গঙ্গাসাগর মেলার এই ছবিগুলো তো দেখতে পাচ্ছেন, কিভাবে মন্দিরগুলো, আশ্রমগুলো সেখানে আলোয় সাজানো হয়েছে, কিভাবে পথ ঘাট এবং সেখানে যারা পুণ্যার্থীরা যাচ্ছেন তাদের থাকার ব্যবস্থাটা কিভাবে করা হয়েছে, কিভাবে সমস্ত পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। কারণ এই মেলা ভারতের শ্রেষ্ঠ মেলাগুলোর অন্যতম। একদিকে কুম্ভ মেলা, আরেকদিকে গঙ্গাসাগর মেলা। এই দুটো মেলাকে ভারতের শুধু ধর্মীয় মেলা বলে নয়, ভারতের যে কোনো মেলা, এর চেয়ে বড় মেলা বোধহয় দেশের কোনো প্রান্তে কখনো বসে না। সেই গঙ্গাসাগর মেলা, মকর স্নান আগামীকাল সকালেই মূলত সবচেয়ে বেশি সংখ্যক পুণ্যার্থী আগামীকাল ভোর থেকে মকর স্নান করবেন, কিন্তু আজ পর্যন্ত সেখানে ৪৫ লক্ষ পুণ্যার্থী পৌঁছে গিয়েছেন। সাধু সন্তরা হাজারে হাজারে লাখে লাখে তো এসেছেন। শুধু তাই নয়, সাধারণ পুণ্যার্থীরাও, গৃহস্থীরাও তারাও পৌঁছেছেন। গঙ্গাসাগরে যাওয়ার জন্য একটা ট্রানজিট পয়েন্ট রয়েছে, সেটা আবার আমাদের কলকাতাতেই, বাবুঘাটে। অর্থাৎ দেশের নানা প্রান্ত থেকে মানুষজন এসে প্রথমে সমবেত হন বাবুঘাটে, সেখান থেকে আবার গঙ্গাসাগরের দিকে রওনা দেন। এই সাগর মেলায় পুণ্যার্থীদের ভিড়ের পাশাপাশি একটু পিসিআরকে বলবো বাবুঘাটের ছবিটা দেখাতে। বাবুঘাটে এই যে ছবিটা দেখছেন, এটা কিন্তু গঙ্গাসাগর মেলার নয়, এটা বাবুঘাটের ছবি। সাগর মেলার যারা পুণ্যার্থী তারা সবাই কিভাবে এসে কলকাতায় ভিড় জমিয়েছেন বাবুঘাটের কাছে। প্রত্যেক বছর এই ভিড়টা জমে, এটা এই বছর নতুন কিছু নয়, প্রত্যেক বছর এই ভিড়টা জমে। কলকাতার ওই অংশটা গঙ্গার তীর বরাবর পুরোপুরি পুণ্যার্থীদের দখলে চলে যায়। মেলা গঙ্গাসাগরে যেমন হয় একই রকমভাবে মেলা বসে যায় এই শহরের বুকেও। অর্থাৎ বোঝা যাচ্ছে একটা মেলাকে ঘিরে দেশের নানা প্রান্ত থেকে কিভাবে মানুষের সমাগম ঘটে। যদিও গঙ্গাসাগর যেহেতু অত্যন্ত দুর্গম, সেটা যেহেতু একটা দ্বীপে অবস্থিত, সেখানে পৌঁছানোর জন্য যেহেতু ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে ভেসেলের জন্য অপেক্ষা করতে হয়, যাওয়া আসা কোনোটাই যেহেতু সহজ নয়, দেশের শেষ প্রান্তে বঙ্গোপসাগরের বুকের মধ্যে জেগে থাকা একটা দ্বীপে যেহেতু এই মেলা বসে, তাই বলা হয় প্রবচনে যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু সেই একবার তীর্থ করতেই যত মানুষ আসেন, তাতে বুঝতে পারছেন যে গঙ্গাসাগর মেলাকে ঘিরে দেশবাসীর, ভারতবাসীর, সনাতন বিশ্বাসীদের আবেগ, উৎসাহ, উদ্দীপনাটা কতটা। সুতরাং এই মেলাকে নিয়ে যদি সংশয় তৈরি হয়, যদি কপিল মুনির আশ্রমটা জলে তলিয়ে যায়, সাগরের তলায় চলে যায়, তাহলে কত মানুষ আশাহত হবেন এবং পরের বার মেলা কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। সে নিয়ে বিশদে আপনাদের দেখাবো আমি আর বিশাখা। তবে তার আগে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর বিশাখার সঙ্গে সংক্ষেপে দেখে নিন। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। ভোর রাত থেকেই শুরু হবে পুণ্য স্নান। গঙ্গাসাগর মেলা উপলক্ষে সাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়। সব পথ মিশেছে সাগরে, ভিড়ে গম গম করছে বাবুঘাটও। রিপাবলিক বাংলায় মেলার মেগা কভারেজ। মিলন তীর্থ গঙ্গাসাগরে মকর স্নানের জন্য ভিড় জমিয়েছেন অসংখ্য পুণ্যার্থী। চোখ ধাঁধানো আলোয় সেজেছে কপিল মুনির আশ্রম। পুজো দিতে সেখানে অধিক থেকে ভিড় ভক্তদের মধ্যে। গঙ্গাসাগর মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন পুণ্যার্থীরা।
সাগর তটে মকর সংক্রান্তির পুণ্য স্নানে লক্ষাধিক মানুষের ভিড়, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর বিপর্যয় মোকাবিলা বাহিনী। সাগরে পাড়ে চলছে নজরদারি। রবিবার কাক ভোর থেকে গঙ্গাসাগরে ভিড় পুণ্যার্থীদের। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ প্রভৃতি নানা রাজ্য থেকে আসছেন পুণ্যার্থীরা। ক্রমশ ভাঙছে কপিলমুনি আশ্রমের সাগর পাড়, যার ফলে আশ্রম থেকে সাগরের দূরত্ব কমে দাঁড়িয়েছে মাত্র 450 মিটার। সাগর যত এগোচ্ছে ততই বাড়ছে আতঙ্ক। ভাঙন আটকাতে কি পদক্ষেপ নিয়েছে সরকার, উঠছে প্রশ্ন। যে কথা বলছিলাম বুলেটে যাওয়ার আগে, যে গঙ্গাসাগরে কিভাবে সাগর ক্রমশ এগিয়ে আসছে, তটরেখা ক্রমশ কিভাবে ভূভাগকে গ্রাস করতে করতে কপিলমুনির আশ্রমের খুব কাছে পৌঁছে গিয়েছে। একটা ছবি দেখাই ভাঙনটা কোন পর্যায়ে গিয়েছে এবং সেই ভাঙনকে ঠেকানোর জন্য মোকাবিলার চেষ্টাটা কিভাবে করা হচ্ছে, সেই চেষ্টা আদৌ যথেষ্ট কিনা। দেখুন, বালির বাঁধ, আমরা বলি না আমাদের প্রবাদ প্রবচনের মধ্যে আসে না বালির বাঁধ? বালির বাঁধ মানে কি? বালির বাঁধ মানে যদি আপনার কোথাও একটা জল ঢুকছে, প্রচণ্ডভাবে বন্যা হচ্ছে, বানের জল ঢুকছে, সেখানে যদি আপনি বালি দিয়ে বাঁধ দেওয়ার চেষ্টা করেন সেই জল আটকানো যায় না। এখানে আমরা বালির বাঁধ কথাটা শুধু প্রবচন হিসেবে নয়, একেবারে আক্ষরিক অর্থেও ব্যবহার করছি। তার কারণটা কি? তার কারণ এই যে বাঁধটা দেখছেন, কিছু শালবল্লা দিয়ে তার মধ্যে কিছু বস্তা ফেলে এখানে একটা বাঁধ দেওয়া হয়েছে, এর মধ্যে বালি দিয়ে ভর্তি করে এই বাঁধটা দেওয়া হয়েছে বলে আমরা গঙ্গাসাগরে ওখানে স্থানীয় ব্যবস্থাপনায় যারা আছেন তাদের কাছ থেকে জানতে পারছি। এই যে বাঁধ দেওয়া হয়েছে, এই বাঁধ আদৌ গঙ্গাসাগরে এই যে ভাঙন শুরু হয়েছে, এই যে জলভাগ এগিয়ে আসছে, সেটাকে কি ঠেকাতে পারবে? দেখুন এই বাঁধের চেহারাটা দেখুন। সমুদ্র যেভাবে 1 বছর আগেও কপিলমুনির আশ্রম থেকে 1 কিলোমিটার দূরে ছিল, আর মাত্র 1 বছরের মধ্যে সেই দূরত্ব কমিয়ে 450 মিটার করে ফেলেছে সমুদ্র, অর্থাৎ 1 বছরে 550 মিটারের মতো এগিয়ে এসেছে সমুদ্র। তাতে এই বাঁধ রক্ষা করতে পারবে কোনো বিপর্যয় যদি আসে? কিন্তু এই বাঁধই সেখানে রয়েছে। দেখেন এই চেহারাটা, এই বাঁধ দিয়ে কতটুকু রক্ষা করা যাবে। আমাদের প্রতিনিধি অনুপম পাত্র গঙ্গাসাগরে তিনি রয়েছেন এবং ওখান থেকে সরেজমিনে পরিস্থিতি উনি তুলে ধরেছেন যে ঠিক কিভাবে ওখানে পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা হচ্ছে এবং তা আদৌ যথেষ্ট কিনা একবার একটু দেখে নিন অনুপম পাত্রর প্রতিবেদন। গঙ্গাসাগরে পাড় ভাঙছে আর বাড়ছে আতঙ্ক। আগামী কয়েক বছর কপিলমুনির আশ্রমে কতদূর পর্যন্ত জল পৌঁছে যাবে এ ভেবেই কুল কিনারা পাচ্ছেন না যারা গঙ্গাসাগরে আসছেন पुण्यार्थीरा। अमावस्या के दिन से डेली बढ़ रहा है पानी। इससे पहले 2 दिन पहले आया था, तब इतना पानी नहीं आता। यहाँ पर कार्यक्रम प्रोग्राम यहीं पे हो रहा था, लेकिन बहुत तेज बढ़ने के कारण और आगे तक जा रहा है। কপিলমুনির আশ্রম থেকে গঙ্গাসাগরের সাগর পর্যন্ত পৌঁছতে বেশ কিছুটা সময় লাগতো, আর প্রশাসন বলছে এই রাস্তাটা 1 কিলোমিটার, যেটা এই মুহূর্তে দাঁড়িয়েছে মাত্র 450 মিটার। এটা দেখা যাচ্ছে যে পাড় বাঁধানোর চেষ্টা চালানো হচ্ছে, অর্থাৎ সাগরের যে জল ক্রমশ এগিয়ে আসছে কপিলমুনির আশ্রমের দিকে, এই ধরনের পাড় যে বাঁধানোর চেষ্টা হচ্ছে সরকারের তরফে তা দেখে একেবারে স্পষ্ট। আমরা যেটা দেখতে পাচ্ছি যে একেবারে রকেটের গতিতে সাগর যেন গিলছে কপিলমুনির আশ্রমকে, এবং অতীতে যে আশঙ্কার কথা কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি অনুপম বলছিলেন, কিছুক্ষণ আগে ঈশান বলছিলেন যে সত্যি আগামী দিনে এই কপিলমুনির আশ্রম সেই নিজের জায়গায় বিরাজমান থাকবে, তো এই একটা অস্তিত্ব সংকটের জায়গা তৈরি হচ্ছে। কেন হচ্ছে সেটাই গ্রাফিক্যালি আপনাদের বোঝাচ্ছি। অতীতে অন্তত যারা স্থানীয়রা রয়েছেন তারা বলছেন অতীতে অন্তত 4 বার কপিলমুনির আশ্রম এই সাগরের করাল গ্রাসে এসেছে এবং নষ্ট হয়েছে কপিলমুনির আশ্রম। এখন যে মন্দির আমরা দেখতে পাই, এখন যে আশ্রম আমরা দেখতে পাই, সেই আশ্রম বা সেই মন্দির তৈরি হয়েছিল কবে না 1970 সালে। আর এরপর যে ডেটাবেস আমাদের কাছে উঠে আসছে 2000 সাল, 1970 সালে এই নতুন মন্দির তৈরি হয়েছে, যে মন্দিরটা এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, যে এই সময় এখন যে মানুষের ভিড় কপিলমুনির আশ্রমকে ঘিরে, এই মন্দির তৈরি হয়েছিল 1970 সালে। এরপরে আমরা যে বিষয়টা নজর রাখবো তা হলো 2000 সালে। 2000 সালে আমরা জানি যে 2000 সাল পর্যন্ত 5 থেকে 6 কিলোমিটার দূরে ছিল কপিলমুনির আশ্রম সাগর থেকে, অর্থাৎ সাগর থেকে আশ্রমের দূরত্ব ছিল 5 থেকে 6 কিলোমিটার। কিন্তু সেটা আস্তে আস্তে সাগরের জল বা সাগর এই কপিলমুনির আশ্রমের কত কাছাকাছি চলে এসেছে, একেবারে বলা যায় রকেট গতিতে, যেটা বলছিলাম, যাতে করে দেখা গেছে কি যে বারবার চর ভাঙছে
এবং এখন যে অবস্থাটা, ইয়াসের পরে তো আরও ক্ষতিকারক অবস্থা হয়েছিল, আরও ক্ষতি হয়েছিল, এবং তারপর এখনকার যে পরিস্থিতি, যেটা 2000 সালেও ছিল 5 থেকে 6 কিলোমিটার দূরে কপিলমুনির আশ্রম সাগর থেকে, এখন দাঁড়িয়ে শুধুমাত্র 450 মিটারের দূরত্ব সাগর থেকে কপিলমুনির আশ্রমের। এই জায়গা থেকে যখন এত কাছে চলে এসেছে সাগর কপিলমুনির আশ্রমে, যখন অস্তিত্ব সংকট সত্যিই তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে প্রশাসন কি পদক্ষেপ করছে? প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যারা পুণ্য স্নানের জন্য এসেছে, ভক্ত সমাগম, তাদের জন্য নিরাপত্তার যথেষ্ট জোরদার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এই যে ভাঙন রোধের জন্য কি ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে? রাজ্য প্রশাসন কি করছে, কি বললেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক? শুনুন। প্রকৃতি এরকম থাকবে, তার মধ্যে মানুষের পাশে কি করে দাঁড়ানো যায়, সেটাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টার চিন্তা ভাবনা। ভাঙলে তার প্রতিরোধ করছে। এখনো অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে মুখ্যমন্ত্রী, তারপরে গঙ্গাসাগরের যে কলেবর নীতি হয়েছে, গঙ্গাসাগর মেলার দিকে তার যা দৃষ্টি, সেটা আগে কোনোদিন ছিল? তাহলে অন্যদের সাথে মমতা ব্যানার্জির পার্থক্য আছে। মমতা ব্যানার্জি যতদিন আছেন গঙ্গাসাগরে পুণ্যার্থীরা নিঃসংকোচে আসতে পারে, কোনো ভাবনা না নিয়ে আসতে পারে, আসবেন, পুণ্য করবেন, বাড়ি চলে যাবেন, হিসেবে মমতা ব্যানার্জি আছে। আমরা শুনলাম সেচমন্ত্রী পার্থ ভৌমিকের কথা। সাগরদ্বীপের সংকট নিয়ে আপনাদের অনেক কিছু বলছিলাম, তবে শুধু সাগরদ্বীপ নয়, এই সাগরদ্বীপ একমাত্র সাগরদ্বীপই সংকটে পড়ছে এমন কিন্তু নয়। কেন সাগরদ্বীপের সংকটটা তৈরি হচ্ছে, কেন সমুদ্র ক্রমশ এগিয়ে আসছে, কেন জলস্তর বাড়ছে, সেটাও আপনাদের আরেকটু বুঝিয়ে বলি। আবহবিদদের সঙ্গে আমরা কথা বলেছি। বিশ্ব উষ্ণায়নের ফলে ক্রমশ জলস্তর যে বাড়বে, এই ভবিষ্যৎবাণী আগেই আবহবিদরা করেছিলেন, এবং তাতে শুধু সাগরদ্বীপ নয়, এই দক্ষিণবঙ্গের, আমাদের দক্ষিণবঙ্গের নিচের দিকে, মানচিত্রের নিচের দিকে যে বদ্বীপ অঞ্চলটা রয়েছে, সেই গোটা বদ্বীপ অঞ্চল কিন্তু তলিয়ে যেতে পারে, এই আশঙ্কা রয়েছে। আমি সেই জায়গাগুলো আপনাদের একটু দেখাচ্ছি। পশ্চিমবঙ্গের ম্যাপটা বুঝতে পারছেন, এবং এইখানে যদি একেবারে নিচের দিকে আসেন, বঙ্গোপসাগরের তীর বরাবর যে বদ্বীপ অঞ্চল রয়েছে, সেখানে পরপর দ্বীপগুলো দেখুন, ঘোড়ামারা, মৌসুনী, বকখালি, সাগরদ্বীপ, সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা, এই যে এলাকা, বদ্বীপ অঞ্চলের এই যে বিস্তীর্ণ এলাকা, এই অনেকগুলো দ্বীপ কিন্তু তলিয়ে যেতে পারে, এমনটা আমরা জানতে পারছি। এই আশঙ্কা কিন্তু রয়েছে, এবং পুরো আবহবিদরা পুরো লিস্ট করে দিচ্ছেন, পুরো তালিকা ধরে বলে দিচ্ছেন যে সাগরদ্বীপ বিপদে আছে, বিপদে রয়েছে ঘোড়ামারা দ্বীপ, এবং এই যে ঘোড়ামারা দ্বীপটা দেখতে পাচ্ছেন সাগরদ্বীপের কিছুটা ওপরে, কিন্তু কিছুটা ভেতর দিকে হওয়া সত্ত্বেও সেখানকার উচ্চতা কম হওয়ায় সেই ঘোড়ামারা দ্বীপের অর্ধেকের বেশি এখন কিন্তু জলের তলায় চলে গিয়েছে, এবং অন্যান্য দ্বীপেও জলস্তর ক্রমশ বাড়ছে। কি হতে পারে এবং কেন এরকম হচ্ছে, এ বিষয়ে আবহবিদ সুজীব করের সঙ্গে আমরা কথা বলেছিলাম। সুজীব কর কি বলছেন আমরা একবার শুনে নেব। ভারতের ওপরে ঠিক গলে যাওয়া বরফগুলোর ফলে সমুদ্রের জলস্তরের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। শুধুমাত্র সাগরদ্বীপ নয়, সমগ্র সুন্দরবনের বিস্তীর্ণ প্রান্তরে আগে যেখানে সমুদ্র থেকে উচ্চতা ছিল ভূমিভাগের প্রায় 3 মিটারের কাছাকাছি, তার অনেকগুলো জায়গা এখন সমুদ্রের জিরো সমুদ্র লেভেলে নেমে এসেছে। এবং আগে যেখানে সাগরদ্বীপে কপিলমুনির আশ্রম থেকে সি বিচের দূরত্ব ছিল রাফলি প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি, সেটা এখন 150 থেকে 200 মিটারের কাছাকাছি চলে এসেছে। অর্থাৎ সাগরদ্বীপের ভাঙন পদ্ধতি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই পুরো বিষয়টাকে গ্রাস করতে হয়তো আগামী 3 থেকে 4 বছর সময় নেবে। মূলত বেশ কিছু ভুল পরিকল্পনা এবং যে হঠাৎ করে নদী খাতের মধ্যে ড্রেজিং করে দেওয়া এক একটা নির্দিষ্ট স্থানে, তার ফলে কিন্তু আলটিমেটলি এই ধরনের ভূমিভাগের ক্ষতিটা হয়। শুনলাম আমরা কি বললেন সুজীব কর আবহবিদ, এবং তিনি খুব স্পষ্টভাবে বললেন যে সাগরদ্বীপের ভাঙনের প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। নানা রকম ভুল পরিকল্পনার কারণে যে এই প্রক্রিয়া শুরু হয়েছে সেটা বোঝা গেল। এর আগেও 4 বার কপিলমুনির আশ্রম তলিয়ে গিয়েছে, এবং এখন যে মন্দির রয়েছে কপিলমুনির আশ্রমের, সেই মন্দির 1970-এ তৈরি করা হয়েছিল।
2024-এ এসে সেই মন্দিরও তলিয়ে যাওয়ার মুখে। বলছেন সুজীব কর আবহবিদ, তিনি স্পষ্ট বললেন আর 3-4 বছরের মধ্যে এই ভাঙন যদি না আটকায় তাহলে আগামী 3-4 বছরে ওই মন্দির কিন্তু আবার তলিয়ে যেতে পারে। আবার কি নতুন করে মন্দির তৈরি করতে হবে বিশাখা, নাকি সাগর দ্বীপটাকেই আবার নতুন করে তৈরি করতে হতে পারে? এবং এই যে সমস্যার কথাটা বলা হচ্ছে ঈশান, আমরা জানি যে কোনো সমস্যারই একটা সমাধান থাকে, এখানেও সমাধান আছে। প্রাকৃতিকভাবে যে ক্ষয়টা হচ্ছে সেই ক্ষয়টা আটকানোর জন্য আমরা জানি ম্যানগ্রোভ যাতে নষ্ট না হয়, ম্যানগ্রোভের যাতে ম্যানগ্রোভ বা অন্যান্য গাছই একমাত্র পারে এই ক্ষয় আটকাতে, সেই জন্য যাতে বনাঞ্চল নষ্ট না হয়, ম্যানগ্রোভ নষ্ট না হয়, তার উপরে প্রশাসন যদি জোর দেয় এবং বেআইনি নির্মাণ যাতে না হয় সেদিকেও অবশ্যই নজর রাখতে হবে। এ কথাও বলছেন ভূতত্ত্ববিদ থেকে আবহবিদ সকলেই। এবং সেই জায়গা থেকে আমরা প্রার্থনা করি যাতে আগামী বছর, যে ছবিটা আজকে দেখতে পাচ্ছি, আগামী বছরও যেন এই জনসমাগম দেখতে পাই, ভক্তদের ঢল দেখতে পাই। বাংলার প্রাইম টাইম এখানেই শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।